ভারতে আমরা ৩৬ দিনের টানা একটি আন্দোলন দেখলাম। এই আন্দোলনের দিকে আমার চোখ ছিল, সারা বিশ্বেরই চোখ ছিল। তবে আমি একটু ভিন্ন দৃষ্টিতে দেখবার চেষ্টা করেছি, যেহেতু আমি সাংবাদিক। যে স্থানীয় গণমাধ্যমগুলো, বিশেষ করে প্রথম সারির বা মেইন স্ট্রিম বলতে যা বোঝায়, তারা কিভাবে এই সংবাদগুলোকে কভার করেছে। আমি হতাশ হয়েছি, দেখেছি যে প্রথম সারির মিডিয়াগুলো, ভারতের মেইন স্ট্রিম মিডিয়া বলে যাদেরকে বলা হয়, তারা এই আন্দোলনটিকে পজিটিভলি কভার করেনি। যে কারণে তরুণরা কিন্তু খুবই ক্ষুব্ধ ছিল এই মিডিয়াগুলোর উপরে, এবং এই মিডিয়াগুলোর তারা নাম দিয়েছে গদি মিডিয়া। প্রথম দিকে আমি একটু কনফিউজড ছিলাম যে আসলে এইটা কি বোঝাচ্ছে তারা। এত তথ্য, এত উপাত্ত এসব নিয়ে গবেষণা করতে করতে আসলে কোন ফাঁকে যে কোন শব্দটি বাদ পড়ে যায়, আমি একটু কনফিউশন নিয়ে ভাবলাম যে কত রকমের মিডিয়ার কথা শুনেছি, কিন্তু গদি মিডিয়া আবার কি। গুগল সার্চ করলাম, পেয়ে গেলাম মজার সব তথ্য। ভারতের একজন প্রবীণ সাংবাদিক, যিনি সত্যিকার অর্থে সমাজ পরিবর্তনের চিন্তা করেন এই গণমাধ্যমের ভূমিকা দিয়ে, তিনি এটির ব্যঙ্গাত্মক একটি নাম দিয়েছেন, যারা ক্ষমতাসীনদের তোয়াজ করে চলে, যারা অপসাংবাদিকতা করে, নামে মেইন স্ট্রিম, কিন্তু আসলে মেইন স্ট্রিম মানুষ যারা, তাদের সাথে তারা চলে না। সেই সাংবাদিকতাকে তিনি ব্যঙ্গাত্মকভাবে নাম দিয়েছেন গদি মিডিয়া। গদি শব্দটার অর্থ কোল। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তোবা ক্ষমতাসীনদের চেয়ার বা গদি বোঝাচ্ছে কিনা। পরে যখন এটা উদ্ঘাটন করলাম, একটু মজাই পেলাম যে এটি তো আসলে ভারতের সমস্যা না, সারা বিশ্বেই আছে কম বেশি। তবে আমাদের এই সাবকন্টিনেন্টের পাকিস্তান, ভারত, বাংলাদেশে এটা বেশি। তো সেই মিডিয়ার উপরে, গদি মিডিয়ার উপরেও তারা খুব ক্ষুব্ধ ছিল। আমি গদি মিডিয়ার কথা যখন আসলো, আমার মনে পড়লো সেই 2003 সালে ইরাক যুদ্ধের সময় এরকম এক ধরনের সাংবাদিকতার উদ্ভব হয়েছিল। সারা বিশ্ব এই যুদ্ধের খবর পেত সেই সাংবাদিকদের মাধ্যমে, যারা এই আমেরিকান এবং ব্রিটিশ সাজওয়াজানের সাথে যাওয়ার অনুমতি পেত। পশ্চিমা এই দখলদাররা, পশ্চিমা এই সামরিক বাহিনী, এদের নাম দিয়েছিল এমবেডেড জার্নালিজম, এমবেডেড জার্নালিস্ট। তো এমবেডেড বলতে বোঝায় সংযুক্ত, যুক্ত। তো মানুষ যেহেতু, সে তো আর কোনো যন্ত্র নয়, তার সাথে এই শব্দটা যায় না। আমি সেই সময় সাংবাদিকতায় আমি ঢুকেছি, আমি ইন্টারন্যাশনাল ডেস্কের দায়িত্বে ছিলাম। তো আমি একটা অর্থ করবার চেষ্টা করেছিলাম, সেটি হচ্ছে যেহেতু মানুষ তো আর যন্ত্র নয়, তো সেক্ষেত্রে যুক্ত শব্দটা যায় না। আমি তখন এর একটা বাংলা করেছিলাম, সেটি হচ্ছে সঙ্গী। এমবেডেড শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। তো এমবেডেড জার্নালিজম মানে সঙ্গী সাংবাদিকতা। তো সেই সঙ্গী সাংবাদিকতারই ভিন্ন একটা চিত্র আসলে এই গদি মিডিয়া। এটা সরকার, প্রশাসন বা কর্তৃপক্ষ যা চায় সেটি আসলে তুলে ধরবার চেষ্টা করে সেই সাংবাদিকতা। এই সাংবাদিকতার কোনো উপকারিতা নেই। গণমানুষের জানবার যে, সত্য জানবার যে তৃষ্ণা, সেটা নিবারণ করতে পারে না এই সাংবাদিকতা। তো ভারতে যেটা গদি সাংবাদিকতা, আমাদের দেশে সেটি আসলে ভিন্ন নামে, ভিন্ন ধর্মী কোনো সাংবাদিকতা। হয়তো সাংবাদিকতা হতে হবে স্বাধীন, সাংবাদিকতা হবে সত্যকে আঁকড়ে ধরে। সত্যনিষ্ঠ সাংবাদিকতা যতদিন না হবে, ক্ষমতাসীনদেরও কিন্তু কোনো উপকার হবে না। তারা তো জানতে চায় সারা দেশের কি অবস্থা, গণমানুষের মধ্যে কি চলছে। এখন সাংবাদিক যদি সেটি প্রকাশ না করে, তাহলে কিন্তু সেই গদি সাংবাদিকতা দিয়ে
সেই সরকার, সেই প্রশাসন, সেই কর্তৃপক্ষ কিছুই জানতে পারবে না। যে কারণে ক্ষোভ দানা বাঁধবে, সমাজের কোনো উপকার হবে না, রাষ্ট্রের কোনো উপকার হবে না, কোনো সমস্যারও সমাধান হবে না। আমাদের মনে রাখতে হবে, গণমাধ্যম একটি দর্পণ। দর্পণ মানে কি? আয়না। আমরা নিজেদেরকে একটু পরিপাটি করবার জন্য আমরা কি করি? আয়নার সামনে একটু দাঁড়াই, দেখি কোথায় কোন সমস্যা আছে কিনা। এখন সেই আয়নাটা যদি ভাঙা থাকে, সেই আয়নাটা যদি ঘোলা হয়, সেই আয়নাটা যদি রঙিন হয়, তাহলে কিন্তু সেই দর্পণে বা সেই আয়নায় কিন্তু উপকার হবে না। এটি ক্ষমতাসীনরা বুঝতে চান না। আশা করি ভারত কিংবা বাংলাদেশ কিংবা গোটা বিশ্বের যারা কর্তৃপক্ষ আছেন, যারা চান সত্যিকার অর্থে উপকার পেতে গণমাধ্যম থেকে, তাদের অবশ্যই সত্যনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করতে হবে, গদি মিডিয়া বা এমবেডেড জার্নালিজমকে নয়।